আর্থিক নিরাপত্তার সবচেয়ে পরিচিত ধারণাটি সম্ভবত সবচেয়ে বড় একটি ভুল। আমরা শুধু অর্থ সঞ্চয় করাকেই আর্থিক স্থিতিশীলতা ভেবে নিই, কিন্তু এর পেছনে আরও গভীর একটি বাস্তবতা লুকিয়ে আছে। সত্যিকারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ ভিন্ন একটি নকশা প্রয়োজন। এর মূল কারণ হল স্থির থাকা অর্থ এক অদৃশ্য অর্থনৈতিক শক্তির কারণে প্রতিনিয়ত তার ক্রয় ক্ষমতা হারাতে থাকে। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়ার অর্থ হল নিজের অজান্তেই ধীরে ধীরে সম্পদ কমে যাওয়াকে মেনে নেওয়া। যে কোনো আর্থিক পরিকল্পনার প্রথম ভিত্তি হল সেই সামষ্টিক অর্থনৈতিক পরিবেশকে বোঝা, যা আমাদের সব ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্তকে পেছন থেকে নিয়ন্ত্রণ করে। এই অদৃশ্য শক্তিটির নাম মুদ্রাস্ফীতি। সহজ ভাষায় বললে এটি হল সময়ের সাথে সাথে টাকার আসল মূল্য কমে যাওয়ার প্রক্রিয়া। ধরুন, গত বছর যে জিনিসটি ১০০ টাকায় কেনা যেত, মুদ্রাস্ফীতির কারণে এবছর সেটি কিনতেই হয়তো ১১০ টাকা লাগছে। এই যে অতিরিক্ত ১০ টাকা, এটাই হলো আপনার টাকার ক্রয় ক্ষমতার নীরব অবক্ষয়। যখন দেশে মুদ্রাস্ফীতির হার ব্যাংকের দেওয়া সুদের হারের চেয়ে বেশি হয়ে যায়, তখন ব্যাংকে রাখা টাকা সংখ্যায় বাড়লেও তার আসল কেনার ক্ষমতা আসলে কমে যায়। এটা একটা নীরব কিন্তু নিশ্চিত লোকসান। এই অনিবার্য বাস্তবতা আমাদের আর্থিক কাঠামোর দ্বিতীয় স্তম্ভের দিকে নিয়ে যায়। এখানেই একটি আইনি বাধ্যবাধকতাকে সুযোগে পরিণত করার পথটি খুলে যায়। কর বা ট্যাক্স প্রদান করা একটি আইনি দায়িত্ব, কিন্তু এই ব্যবস্থার ভেতরে এমন কিছু বৈধ উপায় লেখা আছে যা একটি আপাত বোঝাকে সম্পদ তৈরির সুযোগে রূপান্তরিত করতে পারে। এই সুযোগটির নাম কর রেয়াত বা ট্যাক্স রিবেট। এটা অনেকটা বিনিয়োগের জন্য একটি সরকারি প্রণোদনার মতো। সরকার কিছু নির্দিষ্ট খাত নির্ধারণ করে দিয়েছে, যেখানে আপনি বিনিয়োগ করলে আপনার মোট প্রদেয় করের উপর একটি নির্দিষ্ট ছাড় পাবেন। এতে আপনার বিনিয়োগের প্রকৃত আয় অনেকটাই বেড়ে যায়। এই মাধ্যমগুলো শুধু আপনার করের বোঝাই কমায় না, বরং এগুলো মুদ্রাস্ফীতির বিপরীতে আপনার সম্পদকে সক্রিয়ভাবে বাড়িয়ে তোলারও অন্যতম প্রধান উপায়। অবশ্যই প্রত্যেকটি মাধ্যমের নিজস্ব ঝুঁকি এবং সুবিধা রয়েছে। এই তুলনাটি করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যেমন, সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আপনি শুধু তুলনামূলকভাবে বেশি সুদই পাচ্ছেন না, এর নিরাপত্তা সরকার দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, আপনি করছাড় পাচ্ছেন। অন্যদিকে ব্যাংক এফডিআরে করছাড়ের কোনো সুবিধে নেই। তার মানে একই পরিমাণ টাকা শুধু রাখার জায়গার ভিন্নতার কারণে আপনার চূড়ান্ত প্রাপ্তিতে একটি বড় পার্থক্য তৈরি করে দিতে পারে। সম্পদ অর্জন এবং তাকে বৃদ্ধি করা আর্থিক পরিকল্পনার কেবল প্রথম দুটি ধাপ। তৃতীয় এবং চূড়ান্ত ধাপটি হল সেই অর্জিত সম্পদকে আইনগতভাবে এমনভাবে সুরক্ষিত করা যেন তা অভেদ্য থাকে। উদাহরণ হিসেবে উত্তরাধিকার আইনের কথা বলা যায়। আইন অনুযায়ী সম্পত্তির বণ্টন পূর্ব নির্ধারিত। এই আইনগুলো সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে অর্জিত সম্পদ পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছানোর বদলে জটিলতা এবং বিবাদের কারণ হতে পারে। একটি সুস্পষ্ট আইনি কাঠামোর অভাবে অনেক কষ্ট করে জমানো সম্পদ পরিবারের মধ্যে বিভেদ এবং দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে সম্পদের সুরক্ষার জন্য আইনি জ্ঞান অপরিহার্য। বিশেষ করে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, যেমন জমি বা ফ্ল্যাট, শুধু রেজিস্ট্রি দলিলই মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। নামজারি বা মিউটেশন প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি রেকর্ডে আপনার মালিকানা অসম্পূর্ণ থেকে যায়। এটি জালিয়াতি এবং ভবিষ্যৎ বিরোধ থেকে আপনার সম্পদকে রক্ষা করার চূড়ান্ত পদক্ষেপ। আমরা যে তিনটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, অর্থনৈতিক বাস্তবতা, কর ব্যবস্থা এবং আইনি সুরক্ষা, এগুলো আসলে বিচ্ছিন্ন কোনো ধারণা নয়। এই তিনটি একসাথে মিলেই একটি শক্তিশালী এবং সমন্বিত আর্থিক কাঠামো তৈরি হয়। সুতরাং পুরো বিষয়টা হল প্রথমে অর্থনৈতিক স্রোতের গতিপথ বোঝা, তারপর কর ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে কৌশলগতভাবে এগিয়ে যাওয়া, এবং সবশেষে আইনি বর্ম দিয়ে সেই অর্জনকে সুরক্ষিত করা। এই কথাটি পুরো আলোচনার সারমর্ম। সম্পদ মানে শুধু জমানো টাকা নয়, বরং এটি এমন একটি ব্যবস্থা যা সব ধরনের অর্থনৈতিক এবং আইনি প্রতিকূলতার মধ্যেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম। চূড়ান্তভাবে আর্থিক স্থিতিশীলতার পথটি একজন সাধারণ সঞ্চয়কারী থেকে একজন আর্থিক স্থপতিতে রূপান্তরিত হওয়ার যাত্রা। এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যা কেবল নিজের বর্তমানকে সুরক্ষিত করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে যায়।